হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বিয়ে বাড়ি ভর্তি মানুষ, সবার দৃষ্টি এখন নবনীতার দিকে। নবনীতা অগ্নি চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটির দিকে, যেন সে চোখ দিয়েই খুন করে ফেলবে। থাপ্পড় খেয়ে থমথমে গম্ভীর মুখে তাকিয়ে আছে প্রণয় চৌধুরী। রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, যথেষ্ট চেষ্টা করছে নিজের রাগ নিয়ন্ত্রণ করার। বলা নেই কওয়া নেই, চিনে না জানে না অচেনা একটা মেয়ে বিনা দোষে থাপ্পড় মেরে বসল, তাও এভাবে তাকিয়ে সাপের মতো ফুঁসছে। প্রণয় গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আশেপাশে তাকালো, সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে একজন ছেলে বলে উঠল, খু ভাই। প্রণয় হাত দিয়ে ইশারায় ছেলেটাকে থামিয়ে বলে উঠল, হাউ ডেয়ার ইউ, আপনি আমাকে থাপ্পড় কেন মেরেছেন? ইতিমধ্যে ছেলে পক্ষ সবাই চলে এসেছে এখানে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না প্রণয় চৌধুরীর গায়ে হাত তুলেছে, তাও কোনো মেয়ে। প্রণয় চৌধুরী নাম শুনলেই ভয়ে সবাই চুপসে থাকে, সেখানে এত বড় সাহস কোনো মেয়ের। প্রণয়ের বাবা জহিরুল চৌধুরী ছেলের পাশে এসে দাঁড়ালো। ছেলের দিকে তাকিয়ে ইশারায় বলল কোনো ঝামেলা না করতে। নবনীতা আজ ওর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে এসেছিল। রূপা নবনীতার বেস্ট ফ্রেন্ড। রূপার পরিবারের কেউ তেমন নবনীতাকে পছন্দ করে না, তাও আজ নবনীতা রূপার শেষ কথা রাখার জন্য এসেছিল বিয়েতে। নবনীতা এসেই প্রথম রূপার সাথে দেখা করল। রূপাকে দেখতে পরীর মতো লাগছে। রূপার রুম থেকে বের হয়ে নিচে আসবে তখনই কেউ ওর শাড়ির আঁচল ধরে টান দিল। নবনী পেছন ফিরার আগেই ওকে এক টানে পাশের রুমে নিয়ে গেল। রুমটা ঘুটঘুটে অন্ধকার। এত দ্রুত সব কিছু হলো, নবনীতা কিছুই বুঝতে পারল না কি হচ্ছে। নবনীতা ধাক্কা দিয়ে সামনের মানুষটাকে দূরে সরিয়ে দিল। আশেপাশে তাকিয়ে দরজা খুলবে তখনই আবার শাড়ির আঁচলে টান খেয়ে শাড়ি টান দিতে শাড়ির আঁচল ছিঁড়ে গেল। বেশ পুরনো শাড়ি ছিল, শাড়ি পুরনো হলেও এটা ওর মায়ের শেষ স্মৃতি। রাগে নবনীতা দরজা খুলে বাহিরে এসে সিঁড়ি দিয়ে দ্রুত নামতেই আবারও পেছনে শাড়িতে টান পড়ল। এবার আর নিজেকে সামলাতে না পেরে নবনীতা পেছন ফিরে থাপ্পড় বসিয়ে দিল। ব্যাস, এক থাপ্পড়ে বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। রূপার বাবা শফিক সাহেব এসে নবনীতার দিকে রেগে বলল, অলক্ষণে মেয়ে, এটা কি করলে? তোমাকে বিয়েতে আসতে কে বলেছে? ছেলের বড় ভাইকে থাপ্পড় মেরে আমার মেয়ের বিয়েটাই ভেঙে দিলে। রূপার মা তো নবনীতার গায়ে হাত তুলতে চলে গেল। প্রণয় গম্ভীর রাগী কণ্ঠে বলে উঠল, থামুন। বিয়ে ভেঙে যাবে কেন? সবাই বর বউয়ের কাছে যান, বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন। প্রণয়ের মুখের উপর কেউ কথা বলার সাহস পেল না। প্রণয়ের একমাত্র ছোট বোন পায়েল শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল ভাইয়ের পাশে। সে ভাইয়ের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। আজ নবনীতা ছেলে হলে এতক্ষণ হসপিটাল ভর্তি থাকত শুধুমাত্র মেয়ে বলে, তাও বিয়ে বাড়ি। আজ ওর ছোট ভাইয়ের বিয়ে, সেই জন্য নিজেকে শান্ত রেখেছে। প্রণয় নিজের বাবার দিকে তাকিয়ে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি সব শেষ করুন। প্রণয় বিয়েতে একদম আসতে চায়নি। আজ ওর অফিসে অনেক বড় একটা মিটিং ছিল, তাও সে ছোট ভাই আলভির কথা রাখতে এসেছে। আলভি প্রণয় ভাই বলতেই পাগল। প্রণয় ভাইকে ছাড়া ও বিয়ে করবে সে কল্পনাও করা যাবে না, যদিও এটাকে বিয়ে নয়, শুধুমাত্র কোম্পানির লাভের জন্য একটা চুক্তি বললেও চলে। আলভি যদি জানতে পারে তার ভাইয়ের গায়ে বউয়ের বান্ধবী হাত তুলেছে, সাথে সাথে সে বিয়ে ভেঙে চলে যাবে। তাই প্রণয় সবকিছু ঠিক রাখতে বিষয়টা এখানেই শেষ করে ফেলল। চুপচাপ সহ্য করে নিল। নবনীতা মাথা তুলে আর কারো দিকে তাকালো না। সবাই কেমন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই নিজেদের রাগ প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু নবনীতার তাতে কিছুই যায় আসে না, সে ভুল কিছু করেনি। ওর সাথে অসভ্যতামি করেছে বলেই তো সে থাপ্পড় মেরেছে। কান্না পাচ্ছে ওর ভীষণ রকমের, সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়ানো এই 6 ফিট লম্বা লোকটার গালে আরও একটা বসিয়ে দিতে। অসভ্য ছেলে। রূপার মা ফিরে এসে বলে উঠল, তুমি এখনো এই বাড়িতে আছো? লজ্জা শরম কিছু কি আছে? তোমার জন্য আজ আমার মেয়ের কপাল পুড়ত। এটাই তো চেয়েছিলে, তাই না? বাপমার তো খবর নাই। আর কিছু বলার আগেই নবনীতা ছলছল চোখে আশেপাশে তাকিয়ে শাড়ির আঁচল টেনে বাড়ি থেকে বের হয়ে গেল। পেছন থেকে ওর যাওয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয় চৌধুরী। চোখ সরিয়ে আবার তাকালো রূপার মায়ের দিকে। মহিলাটা এখনো রাগে ফুসফুস করছে। পায়েল ভাই, তুমি এত সহজে মেয়েটাকে ছেড়ে দিলে? প্রণয় চৌধুরী রহস্যময় হাসি দিয়ে বোনের দিকে তাকালো। পায়েল না,
না ভাইয়া, একদম উল্টাপাল্টা কিছু করবে না, মেয়েটা হয়তো বুঝতে পারেনি। প্রণয় পাঞ্জাবির হাতা ঠিক করে চোখে চশমা দিয়ে বলল, আমি কি কিছু বলেছি? অর্ণ হায়াতিকে বলল, হাতটা একটু ছাড়। এভাবে হাত ধরে হাঁটছিস, সবাই কি ভাবছে বলতো? যার যা ইচ্ছে ভাবুক, আমি হাত ছাড়ব না। আমি পালিয়ে যাব না, একটু শান্তিমত হাঁটতে দে আমায়। তোকে বিশ্বাস নেই? হাত ছাড়লেই দৌড়ে পালাবি? কপাল আমার। এই হাত ছাড়িস না। সারা জীবন এভাবে ধরে রাখ, দরকার হলে হাতটা কেটে তোর কাছে নিয়ে রাখ, তারপরও এই হাত কখনো ছাড়বি না। অর্ণের কথা শুনে হায়াতি হাসতে লাগল। অর্ণকে এখন একদম বোকাসোকা লাগছে। সবার সাথে অর্ণ যেরকম রাগী থাকে, পরিবারের সাথে থাকলে একদম তার বিপরীত চরিত্রের অর্ণকে দেখা যায়। হায়াতির সাথে কথা বললে তো বোকাসোকা অর্ণকে পাওয়া যায়। হায়াতির হাত ধরার কারণে অর্ণ ঠিকভাবে হাঁটতেও পারছে না। অর্ণ মনে মনে হায়াতিকে ডাইনি, শাকচুন্নি এসব বলছে। পাবলিক প্লেসে বলে কিছু বলতে পারছে না। হায়াতি এই সুযোগটাই কাজে লাগিয়ে অর্ণকে জ্বলাচ্ছে। অর্ণ বলল, তুই বাসায় যা এখন। আমি রাস্তার পাশে টং দোকানে বসে চা খাবো। তো আমি বাসায় যাব কেন? আমিও চা খাবো। কেমনটা লাগে? হায়াতির বাচ্চা, এটা কোনো রেস্টুরেন্ট না। রাস্তার পাশের দোকান, ওখানের মানুষের কথাবার্তা ঠিক নেই। তুই মেয়ে হয়ে ওখানে যাবি কেন? তোর যেতে হবে না। তুই বাসায় যা, আমি একটু পর আসছি। তুই টং দোকানে বসে চা খেতে পারলে আমিও পারব। এরকম রাস্তার পাশে বসে চা খাওয়ার মজাই আলাদা। ওই এমন ভাবে বলছিস মনে হয় যেন এর আগেও অনেকবার চা খেয়েছিস এখানে। তোরা সবসময় রেস্টুরেন্টে যাস। এসব দোকান তোদের জন্য না। আমরা গরিব মানুষ, এসব দোকান আমাদের জন্য পারফেক্ট। আগে যাইনি তো কি হয়েছে? এখন যাব। ভালো লাগলে আমার যাব। ধুরো, এখন কিন্তু ভালো লাগছে না। বললাম না, টঙের দোকানে মানুষ ভেবেচিন্তে কথা বলে না। ওইখানে কি আর কোনো মেয়ে মানুষ দেখছিস? কেউ আসে না। তোরও যেতে হবে না। তাছাড়া সবাই ওখানে চা খায়, সাথে সিগারেটও খায়। তুই তো আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারিস না। তোর ভালোর জন্যই বলছি, বাসায় যা। তুই আমার ভালোর চিন্তা করছিস, তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ লুকিয়ে আছে। হয়তো তুইও সিগারেট খাবি, তাই আমাকে তোর সাথে নিচ্ছিস না। কপাল আমার। অর্ণ দোকান থেকে একটু পাশে হায়াতিকে দাঁড় করিয়ে চা আনতে গেল। একটু পর চা নিয়ে আসলো। হায়াতি বলল, কাপগুলো এরকম কেন? রেস্টুরেন্টে তো কত সুন্দর থাকে। তোর চা খাওয়া লাগবে না। এইটা কি তোর রেস্টুরেন্ট যে ওইরকম হবে? আগেই তো বলছিলাম আশা লাগবে না, তারপরও জোর করে আসলি। এখন এরকম বলছিস? আমার ইচ্ছে বলেছি, তাই বলে তুই রাগ করবি কেন? আমরা সবার থেকে এত দূরে কেন? চল তাদের ওখানে যাই। এখানেই দাঁড়িয়ে থাক। বললাম না, এখানে মানুষের কথাবার্তা ঠিক নেই। চা শেষ হলে অর্ণ হায়াতিকে বলল, এখন টাকা দে। হায়াতি অবাক হয়ে অর্ণকে জিজ্ঞেস করল, আমি টাকা দিব মানে? এই চা বিস্কুটের দাম দিবে কে? আমি তো বাসা থেকে টাকা নিয়ে বের হয়নি, তোর প্যারার জন্য বাসা থেকে তাড়াতাড়ি বের হতে হয়েছে। এখন টাকা দিতে না পারলে কিন্তু দোকানদার বেঁধে রাখবে। এসব দোকানদাররা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। সবার সামনে উল্টা পাল্টা বলে অপমান করে। আমি তো ছেলে, তাই যেভাবেই হোক সহ্য করে থাকতে পারবো, কিন্তু তুই কি করবি? অর্ণর কথায় হায়াতি অনেক ভয় পেয়ে গেল। এখানে তো বিকাশ, নগদ বা রকেটেও পেমেন্ট করা যাবে না। ওর সাথে তো ক্যাশ টাকা নেই। এখন কি হবে? হায়াতি নরম সুরে অর্ণকে বলল, অর্ণ, আমার কাছে তো ক্যাশ টাকা নেই। এখানে বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট করা যায় না। এটা কি রেস্টুরেন্ট পেয়েছিস? টাকা নাই তো আসলি কেন? আমি বারবার বলেছি একা বের হয়েই চলে আসব। তারপরও নাচতে নাচতে আমার সাথে চলে আসলি। আবার চা পান করা লাগবে, তোমার টাকা নেই আগে মনে ছিল না? অর্ণর কথা শুনে হায়াতির অনেক মন খারাপ হয়ে গেল। এরকম সিচুয়েশনে হায়াতি এর আগে কখনো পড়েনি। অর্ণকে বলল, আমার কাছে টাকা নেই, আমি পরে দিয়ে দিব। দোকানদার তো আমার শ্বশুর লাগে, তাই উনি মানবে এটা? এসব দোকানে বাকি রাখা যায় না। এখন দিতে হবে, না দিতে পারলে তাদের অনেক রকম কথা শুনতে হবে। হায়াতি মাথা নিচু করে আছে। অর্ণ বলল, আচ্ছা তুই থাক, আমি দোকানদার গিয়ে অনুরোধ করে দেখি। রাজি হলেও হতে পারে। মুহূর্তের মধ্যেই হায়াতির মুখে হাসি ফুটে উঠল। অর্ণ কিছুক্ষণ পর ফিরে এসে বলল, দোকানদার রাজি হয়েছে, তবে অনেক কথা শুনতে হয়েছে আমাকে। সরি, আমি তোর জন্য তাড়াহুড়ো করে আমি মানি ব্যাগ নিয়ে আসিনি।
তাই এতগুলো কথা শুনতে হলো, শুধু শরীরে কাজ হবে না। তাইলে যদি তোর মনে হয় আমি এখন থেকে বড় বিপদ থেকে বাঁচিয়েছি, তাহলে ওই দিনের আমার সব খরচের টাকা তুই দিয়ে দিবি। আচ্ছা, দিব। তারপরও অনেক অনেক ধন্যবাদ তোকে। অর্ণ অবাক হয়ে হায়াতির দিকে তাকিয়ে আছে। এ কোনো হায়াতিকে দেখছি, মনে হচ্ছে হায়াতি খুব ভয় পেয়েছে। যাক, হঠাৎ প্ল্যানটা কাজে আসলো। হায়াতিকে বললাম, বাসায় গিয়েই দিতে হবে কিন্তু। আচ্ছা, দিব। বাসায় আসার পর নির্ঝর জিজ্ঞেস করল, কোথায় গেছিলা তোমরা? হায়াতি বলল, আর বলো না, আজকে যা বিপদ থেকে বাঁচলাম। অর্ণের সাথে হাঁটতে বের হয়েছিলাম, তারপর চা নিলাম দুজনে। কিন্তু অর্ণ তো তাড়াহুড়োয় টাকা নেয়নি। ও ভেবেছিল আমার কাছে আছে, কিন্তু আমার কাছেও টাকা ছিল না। পরে অর্ণ অনেক অনুরোধ করে দোকানদারের কাছ থেকে সময় নিল। হায়াতির কথা শুনে নির্ঝর আর নুশান হাসতে লাগল। হায়াতি, হিদিতা, আরিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা কেন হাসছে কিছুই বুঝতে পারছে না। নির্ঝর বলল, অর্ণ ভাইয়া আজকে তোমাকে খুব বোকা বানিয়েছে। প্রথমত ভাইয়ার কাছে টাকা ছিল, তারপর ওই মামা আমাদের অনেক পরিচিতি, আর ভাইয়ার সাথে তো আরও ভালো পরিচয়। ভাইয়া শুধুই তোমাকে ভয় দেখালো। হায়াতি বলল, এই উপকারের জন্য তো আমি আরও ওই দিনের ওর সব খরচের টাকা দিয়ে দিলাম। নুশান বলল, ভাইয়া বোকা বানিয়েছে তোমাকে। অর্ণ কোথায় এখন? ওয়াশরুমে। হায়াতি রেগে আছে অনেক। অর্ণর আসার জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর অর্ণ আসলো। অনেক খুশি অর্ণ। ওই দিনের সব খরচের টাকা হায়াতির কাছ থেকে নিয়েছে। অর্ণ আসা মাত্রই হায়াতি বলল, ওই বদমাশ পোলা আমার টাকা দে। কিসের টাকা ডাইনি? তুই আমাকে বোকা বানিয়ে টাকা নিয়েছিস, এখন সব টাকা আমাকে ফেরত দিবি, আমার কতগুলো জমানো টাকা। হাহা, তুই তো এমনিতেই বোকা, তোকে আর কি বোকা বানাবো। হায়াতি অর্ণকে মারতে লাগল। অর্ণ দৌড়ে ওর রুমে গেল। হায়াতিও অর্ণর পিছনে দৌড়াতে লাগল। হঠাৎ হায়াতি কন্ট্রোল হারিয়ে অর্ণর উপর পড়ে গেল। বিছানার উপর অর্ণ, ওর উপর হায়াতি। অর্ণ বলল, ওই আটার বস্তা আমার উপর থেকে ওঠ তাড়াতাড়ি। হায়াতি অর্ণর উপর থেকে উঠে ওকে বলল, আমার টাকা দে।